মনে আছে সেনাবাহিনীতে যে সমস্ত সদস্য গুমের সাথে জড়িত তাদের সামরিক আইনে বিচারের দাবি তুলেছিল ওয়াকারানন্দ প্রভুপাদ। এরপরে অনেকে এই দাবিতে মাঠে নেমেছিল। প্রভুপাদ কেন আবদার ধরেছিল মার্শাল ল কোর্টে বিচার করতে দিতে হবে, কারণ সেনাবাহিনীর মোরাল নাকি নষ্ট হবে যদি তাদের আইসিটিতে বিচার করা হয়। মার্শাল ল আইনে গুম কোনো অপরাধ না, তাই মার্শাল ল কোর্টে বিচার করলে সবাই খালাস পেয়ে যাবে। কর্নেল ফারুক মেজর ডালিমকে মার্শাল ল কোর্টে বিচার করা হয়েছিল, অপরাধ করলে বিচার হবে। গত 15 বছরে সেনাবাহিনীর মোরালকে ঘুমাইতেছিল। নির্বাচনের আগে ওয়াকারানন্দ প্রভুপাদ গুম খুনে জড়িতদের রক্ষার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে সাথে নিয়ে নানা প্রস্তাব দিয়ে আসতেছিল যে আমরা নির্বাচনে হেল্প করবো, তোমাকে জিতাই নিয়ে আসবো। কেউই টোপ গলে নাই, বিএনপি টোপটা গিলিছে, ইঞ্জিনিয়ারিং করে 2/3 মেজরিটি পাইছে। পার্থ কইছে না আমাদের সংবিধান পরিবর্তনের জন্য 51% জনগণ ভোট দিছে। শুনেন, জনগণ কিন্তু সংবিধান পরিবর্তন করার জন্য 51% ভোট আমাদেরও দিয়েছে। শুনেছেন, এই যে 2/3 মেজরিটি নিয়ে কলার ঝাঁকানো পার্থর, এটা বিএনপির দরকার ছিল, বিএনপি দেওয়া হয়েছে, এটা খুবই ক্রুশিয়াল। এই 2/3 মেজরিটি কে দিছে? 16 কোটি মানুষ, 14 কোটি মোবাইল, 14 কোটি মোবাইল কে দিয়েছে? কে দিয়েছে? এটা দিয়েছে হাসিনা এস্টাবলিশমেন্ট। সে শুধু 16 কোটি মোবাইলই দেয় নাই, বিএনপির এই ক্ষমতাও দিছে। এই 2/3 মেজরিটি এটাই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি দিছে। কেন দিছে? যেন যা খুশি বিএনপিকে দিয়ে করায় নেওয়া যায়। গুমের বিচারে সুপিরিয়র রেসপন্সিবিলিটি, তার মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়, যে গুম করবে তার কমান্ডারদেরকে বিচারে আওতায় আনা হবে। এইটাই শুরু থেকে ওয়াকারানন্দ প্রভুপাদের আপত্তি ছিল। তাই বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে যে দাসখত লিখে দিয়ে আসছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গুম অধ্যাদেশ বাতিল করতে হবে। আমি বেনে করছি না, শিলং সালাউদ্দিন নিজেই কইছে যে পূর্বের অধ্যাদেশে সংজ্ঞাগত কিছু জটিলতা ছিল যা গুমের প্রকৃত নির্দেশদাতা শনাক্ত করা কঠিন করে তোলে। নির্দেশদাতা শনাক্ত করা কঠিন মানে কি? মানে সুপিরিয়র রেসপন্সিবিলিটি ক্লজ, ঊর্ধ্বতনের দায়িত্ব, এটা কাজ করতেছিল, কমান্ডারদের ধরা যাইতেছিল, সেটাই সমস্যা। ওয়াকারানন্দ প্রভুপাদেরও সমস্যা, শিলং সালাউদ্দিনেরও সমস্যা। সালাউদ্দিন নিজের মুখে কবুল করে দিচ্ছেন কেন বাতিল করলো এই গুম অধ্যাদেশ। এবার বুঝেছেন তো কার দোষ? হ্যাঁ, তুমি ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, বিএনপির কি দোষ? এটা ওয়াকারানন্দ প্রভুপাদের দোষ। সে চাইছে, সেই নাচাইতেছে পিছন থেকে, সে নাকি নতুন করে এটা করবে ঘুমের। তো ওইটাতে গুমের সংজ্ঞা বদলাবে। কি সংজ্ঞা বদলাবে? জাতীয় নিরাপত্তার স্বার্থে আটক হইলে গুম না। তো হাসিনা কোন যুক্তিতে আটক রাখতো? জাতীয় নিরাপত্তার স্বার্থ দেখাই তো আটক রাখতো। এখন বিএনপি একই কাম করতে চায়, সেই লাইসেন্স চায়, তাহলে গুম প্রতিরোধ আইন করে লাভ কি? জাতীয় নিরাপত্তার কারণ দেখা আটক রাখলে সেটা যদি গুমই না হয় তাহলে তো গুম প্রতিরোধ আইন বানানোর দরকার নাই। কিরকম জাউরামু দেখেছেন? হ্যাঁ, 2 মাস হয় নাই জাউরামু শুরু করে দিছে। বিএনপি যে গুম অধ্যাদেশ বাতিল করলো, তো বিএনপির আর্গুমেন্টটা কি? অনেকগুলো আর্গুমেন্ট আছে, আমরা সবগুলো একটা একটা করে দেখতেছি আর সবগুলোই খন্ডাইতেছি। কারণ হিসাবে আইন উজির কইছে গুমের শাস্তি মাত্র 10 বছর ছিল, তাই এটা নাকি বাড়াইবে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। আগে শুনেন, গুমের যারা অপরাধী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড। গুমের যে আইনটার কথা বলা হয়েছে অর্ডিন্যান্সে, সেখানে 10 বছর পর্যন্ত সাজা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, শুনেছেন? এবার দেখেন গুমের শাস্তি কি ছিল গুম অধ্যাদেশে, দেখেছেন? মৃত্যুদণ্ড ছিল। তাইলে কেন মিছা কথাটা কইলো এ ভালসুন টাকলা? কারণ আর কিছু না, যুক্তি নাই, কোনো আবিষ্কার করেছে এই যুক্তি। আর এমনই বেকুব, সে মনে করে কেউ বুঝবে না, তারা ধরতে পারবে না। হ্যাঁ, এর টাকলা ভালসুন যে যুক্তিগুলা মাশাআল্লাহ কই থেকে আবিষ্কার করে আল্লাহ জানে। উনি নাকি উকিল, আদালতে কি বালের যুক্তি দিত কে জানে। আরো কে কি কইছে এটা গুমের সাথে যুক্ত না, তাও এটা দেখেনি। বিরোধী দলের সদস্যদের উদ্দেশ্য করে কইছে আপনারা, বলছে যে 72-এর সংবিধান মানেন না, অথচ এই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ওই সংবিধানের আলোকেই। সংবিধান প্রেমী এসে গেছে, 72-এর সংবিধান হাসিনার চাইতে বেশি প্রেম 72-এর সংবিধানের সাথে। এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গেজেটেড বালচিউন, বালচিউন, বিরোধী দল কইছে নাকি রে যে 72-এর সংবিধান মানি না? কই কইছে? দেখা কই কইছে? জামাত এনসিপি ধরবেন, তারে প্রমাণ দিতে কইবেন, নয়তো তার বক্তব্য এক্সপান্স করার দাবি তুলবেন। এনসিপি জামাত বলছে 72-এর সংবিধান সংস্কার করতে হবে এবং গণভোটে জনগণ সেই সংস্কারের পক্ষে রায় দিছে। সংবিধান সংস্কার করতে চাওয়া আর সংবিধান না মানা কি এক কথা নাকি? এটা ভালচুন, টাকলা,
চান্দি থাপড়া দিয়ে তোর বুদ্ধি বের করে দেবো। সংবিধানের 142 অনুচ্ছেদে সংশোধনের পদ দিছে তো, তাহলে সংশোধন চাওয়া সংবিধান বিরোধী হয় কিভাবে বালচুন? তার মানে সংস্কার চাওয়া আর সংবিধানকে না মানা দুটো এক করে ফেলছে। এটা শয়তানি। তাও উকিলি প্যাস হইলে কথা ছিল, এটা কুটনা প্যাস। কারণ আরো আছে তার বচন। ওই কইছে জুলাই সনদের 22 নম্বর ক্লজ অনুযায়ী স্বাক্ষরকারী দলগুলা কমপক্ষে 5% নারী প্রার্থী দেবে। বিএনপি প্রায় 5% দিছে, কিন্তু জামাত আর এনসিপি একজনকে মনোনয়ন দেয়নি। জামাত এনসিপি নাকি মনোনয়ন দেয়নি, এনসিপি মনোনয়ন দিছে না, ওরা ধরবেন। এনসিপি তো মনোনয়ন দিছে, কতগুলা নারীকে মনোনয়ন দিছে দেখ বালচুন টাকলা। এ বালচুন জুলাই সনদ তো বাস্তবায়ন হইতে হবে, তারপরে না কওয়া যাবে যে মানছে না মানে নাই। আগে তো কবুল কইতে হবে, তারপরে না বাচ্চা পয়দা করে দেখাবে যে পারিস তুই। কবুল না কয়ে বাচ্চা পয়দা করে কইতেছি কয়ে যে আমি বাচ্চা পয়দা করেছি, আর একজনকে কইতেছে যে জাউরা বাচ্চা কেন পয়দা করেন না। হ্যাঁ, আদালতে সব যুক্তি দিতিস নাকি রে? হ্যাঁ টাকলা, মক্কেল তো কোনো কিছু জিততো না মনে হয়। আবার কইছে জামাত রাষ্ট্রপতি ভাষণ বয়কট করেছে, অথচ রাষ্ট্রপতি স্বাক্ষরিত গণপ্রজাতন্ত্র মানতে চায়। এটা জামাতের নাকি মুনাফিকি চরিত্র। হ্যাঁ, প্রথমত সংসদে ধর্মীয় পরিভাষা ব্যবহার করে বিরোধী দলকে আক্রমণ করা একজন আইনমন্ত্রীর পক্ষে চরম আনপ্রফেশনাল, পার্লামেন্টারি ডেকোরামের একটা লঙ্ঘন। এইখানে স্পিকার নীরব, কবি নীরবে থাকে এই সময় যখন এরা পার্লামেন্টারি ডেকোরাম ভঙ্গ করে তার নিজের দলের লোকেরা। আমি জানি না বিরোধী দল কিছু কইছিল কিনা, এক অদ্ভুত ব্যাপার। সংসদীয় রীতি নীতি, রুলস অফ বিজনেস, ডেকোরাম, এই সমস্ত কিছু জন্ম হয়েছে বিরোধী দলের ভয়েসকে প্রমিনেন্ট করার জন্য, আর সরকারি দল এইগুলোকে ব্যবহার করতেছে নির্লজ্জভাবে বিরোধী দলের কণ্ঠরোধ করার জন্য, স্তব্ধ করার জন্য। আজীব বাত, আজীব বাত। মানে জাউরামোর একটা সীমা আছে তো, মানে এগুলো সব ফার্স্ট ক্লাস আন্তর্জাতিক মানে গেজেটেড জাউরা। যাই হোক, ওর তো যুক্তিটাই ভুল। রাষ্ট্রপতির ভাষণ বয়কট একটা রাজনৈতিক প্রতিবাদ। বিশ্বের সকল সংসদে বিরোধী দল সময় সময় এটা করে। আর রাষ্ট্রপতি স্বাক্ষরিত অধ্যাদেশ মানা একটা আইনি বাধ্যবাধকতা। এই দুইটা তো সম্পূর্ণ আলাদা ক্যাটাগরি। এই দুইটাকে এক জায়গায় এনে কইতেছে মুনাফিকি। আর তৃতীয়ত, বিএনপি নিজেও তো রাষ্ট্রপতি স্বাক্ষরিত ইমপ্লিমেন্টেশন অর্ডার, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটা মানতেছে না। তাহলে আইনমন্ত্রী নিজের দলকে মুনাফিক নাকি? ও কি মুনাফিকের দল করে নাকি? শালা টাকলা টাকলা। এবার আসেন দেখি আরেক ভাল শুন, চিফ প্রসিকিউটর কি কইছে। ওই কইছে যে গুম অধ্যাদেশ লাগে না, আইসিটিতে একটি গুম আগে থেকে আছে। এ ভাল শুন, আগে থেকে কোথায় ছিল? 2024 আগস্টের আগে বাংলাদেশে কোন আইনে গুম শব্দটা ছিল না, আইসিটি একটাও ছিল না। 15 বছর মানুষ গুম হয়েছে, কিন্তু গুম আইনের চোখে অপরাধী ছিল না। প্রফেসর ইউনূসের সরকার এসে এই আইসিটি একটা গুম ঢুকাইছে, আলাদা করে গুম অধ্যাদেশ বানাইছে। দুইটা একই সরকারের কাজ। বিএনপি বলতেছে একটা রাখবো আর একটা ফেলবো। কেন? এখন প্রশ্ন হইতেছে কোনটা ফেলতেছে আর কোনটা রাখতেছে, সেটা দেখতে হবে। কেন একটা ফেলতেছে একটা রাখতেছে? আইসিটি অ্যাক্ট আর গুম অধ্যাদেশ একই জিনিস না রে ভালছুন। কেন না? আইসিটি একটা গুম আছে একটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে। এর মানে কি? এর মানে হইলে আপনাকে প্রমাণ করতে হবে যে গুমটা একটা বড় পরিকল্পনার অংশ ছিল, ব্যাপকভাবে হয়েছে। একটা দুইটা আইসোলেটেড ঘটনা তো আইসিটিতে মামলা করতে পারবেন না। গুম অধ্যাদেশে এই শর্ত ছিল না। একজনকে গুম করলেও অপরাধ, থানায় যায় মামলা করতে পারতেন। সহজ ভাষায় বলি, আইসিটি অ্যাক্ট হলো বাগমারার বন্দুক, বড় শিকারের জন্য, হাসিনার মতো, আসাদুজ্জামান খান কামালের মতো, খুনি জিয়াউল হাসান মতো। আর গুম অধ্যাদেশ হলো ঘরের তালা, প্রত্যেক দিনের সুরক্ষার জন্য এটা দরকার। এখন বিএনপি কইতেছে বাগমারার বন্দুক আছে তাই ঘরের তালা লাগবে না। তো চোর তো রোজ রোজ আসে, বাঘ তো রোজ রোজ আসে না। ঘরের তালা খুলে দিলে চোর ঢুকবে, বন্দুক দিয়ে কি চোরকে গুলি করবে? হ্যাঁ, কামান দিয়ে গুলি কর তাইলে, আর এটা বড় কর। আর 3 নম্বর কারণ কি? গুম অধ্যাদেশে একটা বিশেষ ধারা ছিল যে গুম করছে শুধু সে না, যে নির্দেশ দিয়েছে সেও দায়ী। মানে সিপাহী ধরা পড়লে কর্নেলও ধরা পড়বে। এটাই অকারণদ প্রভুপাদের গলার কাটা ছিল। এটাই বাতিলের আসল কারণ। 15টা অধ্যাদেশ সংশোধন করে পাশ করা হয়েছে। পুলিশ কমিশন অধ্যাদেশ সংশোধন করে পাশ করেছে, শ্রম আইন সংশোধন করে পাশ করেছে। সমস্যা থাকলে ঠিক করে পাশ করো, ফেলে দাও কেন? গাড়ির ব্রেকে সমস্যা এলে ব্রেক ঠিক করো, গাড়ি ভাঙড়িতে দাও কেন? ভাঙড়িতে দিলে বুঝতে হবে যে গাড়ি চালাইতে চাও না তুমি। এর উপর হয়েছে কি, চিফ প্রসিকিউটর আইসিটির লোক, গুম অধ্যাদেশ বাতিল হইলে সব মামলা তার কোর্টে যাবে, তার ক্ষমতা বাড়বে। তাই কইতেছে ওই আইন লাগে না, সব আমার কাছে আনো, আমি আছি তো। দোকানদার কইতেছে পাশের দোকানে যাওয়ার দরকার নাই, সব আমার দোকানেই পাবেন। হ্যাঁ, এটা তো পরামর্শ না, এটা তো নীতির কথা না, এটা আইনের কথা না, এটা ব্যবসা। ব্যবসা, ওইখান থেকে আসবে আর টাকা খাবা। তোমার বিএনপির লোকজন তো টাকা খায় ওইখান থেকে, দেখছি তো। আর মজার কথা, নিজেই করছে আজ যে সংশোধনী পাশ হয়েছে সেটা পুরো টেক্সটে পড়েনি, কিন্তু ভক্তিমা ঝাড়বি হই।
আর পড়েনি কিন্তু বলে দিতেছে ঘুম অধ্যাদেশ লাগে না, প্রেসক্রিপশন না পড়ে বলতেছে ওষুধ লাগবে না। এটা কোন ধরনের ডাক্তারি রে বালচুন? এরকম কনফিডেন্সের সাথে বলে যাওয়া আরেকজন হইতেছে শিলং সালাউদ্দিন। তারেক রহমানের পক্ষে সে বক্তব্য দেয় সংসদে। তারেক রহমান সংসদে বসে বসে হাততালি দেওয়া ছাড়া আর কিছু করে না, আর মাঝে মাঝে কারো পিঠ চেপড়ে দেয়। এই সংসদের সবচেয়ে জোরালো কণ্ঠ হইতেছে শিলং সালাউদ্দিনের। তারেক রহমান বসে থাকে কিছু না বললা, কথা বলে শিলং সালাউদ্দিনের দিয়া। দেখেন জনাব সালাউদ্দিন আহমদ সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইয়েস মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছি। মাননীয় সংসদ নেতা সর্বশেষে বক্তব্য রাখবেন কিনা সেটা তার প্রিরোগেটিভ, কেউ ডিকটেট করতে পারে না, এটাই বিধি। দেখেছেন, সে দেখেন কনফিডেন্টলি কইতেছে সংবিধান সংস্কার হয় না, সংশোধন হয়। শোনেন, সংবিধান হয় রহিত হয়, স্থগিত হয়, সংশোধন হয়, বাতিল হয়, ইত্যাদি হয়। সংবিধান তো সংস্কার হয় না মাননীয় স্পিকার। সংশোধনকে আমরা সংস্কার মনে করে যদি একসাথে বসতে পারি ভালো। শুনিছেন? আচ্ছা এডিটর সাহেব, বিভিন্ন দেশের সংবিধান সংস্কারের রেফারেন্স গুলো দেখান না, বইপত্র গুলো দেখেন, এটার পরে এটা দেখান। দেখেছেন? আচ্ছা বাদ দিলাম সংশোধন হয় না, বিএনপির 31 দফার প্রথম দফায় তো সংবিধান সংস্কার নিয়া, যে সংবিধান সংস্কার হয় না সেটা বিএনপি কেন তার প্রথম দফা বানাইলো? এবং অন্য সবকিছু বাদ দেন, নিজে যেটা দাবি করেছেন তাদের প্রথম প্রধান প্রতিশ্রুতি হিসেবে, সেটাই তার সেই দলের নেতা বলে এটা হয় না। মানে চিন্তা করেছেন কি রকম জাউরামু, পাবলিককে কিরকম বোকা ভাবে, মানে কতখানি অশ্রদ্ধা পাবলিকের ইন্টেলিজেন্সের উপরে। আচ্ছা আবার দেখেন আরেকটা জিনিস, কইছে রাষ্ট্রপতির আদেশ জারি করতে পারে না। সে নাকি রাষ্ট্রপতিরে কইছে আপনি কি আদেশ জারি করতে পারেন? সুপ্র নাকি কইছে আমি পারি না, আমাকে পারাচ্ছে। শুনেন, আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সাথে তখন কথা বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি আপনি কি আদেশ জারি করতে পারেন? বলে আমি তো পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। এখন শুনেছেন, এক বেকুব আর এক বেকুবকে জিজ্ঞেস করতেছে, সেটা শুনে সব বেকুব টেবিল চাপড়াইতেছে, টেবিলই চাপড়াইতেছে। সংবিধান করে তো বিএনপি ফেনা তুলে ফেললো। একজন হুক্কা হুয়া করিছে আর সবাই ক্যা হুয়া করিচ্ছে। এডিটর সাহেব আবার দেখান, এবার টেবিল চাপড়ানোর বদলে ক্যা হুয়া দিবেন, না হলে এদের লজ্জা হবে না সব কয়টা শিয়ালের বাচ্চা। আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সাথে তখন কথা বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি আপনি কি আদেশ জারি করতে পারেন? বলে আমি তো পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। সংবিধান করে, সংবিধান পড়ে দেখিস তোরা? পড়ে তো দেখিস নাই। আসেন সংবিধানে দেখি রাষ্ট্রপতি আদেশ দিতে পারে কিনা। এ দেখেন সংবিধান কইছে ইংরেজি, যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে, তাই না? আমি বাংলা করে কইতেছে রাষ্ট্রপতির নামে প্রণীত আদেশ সমূহ, ভালো করে দেখেছেন আদেশ সমূহ, এইটা সাহেব আন্ডারলাইন করে দেন। অন্যান্য চুক্তিপত্র কিরূপে সত্যায়িত বা প্রমাণিত হবে রাষ্ট্রপতি তাহা বিধিসমূহ দ্বারা নির্ধারণ করিবেন, এবং অনুরূপভাবে সত্যায়িত বা প্রমাণীকৃত কোন আদেশ বা চুক্তিপত্র যথাযথ প্রণীত বা সম্পাদিত হয় নাই বলিয়া তাহার বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন করা যাইবে না। দেখি চাও রাষ্ট্রপতি আদেশ জারির ক্ষমতায় যদি না থাকে, তাহলে সংবিধানে রাষ্ট্রপতির নামে প্রণীত আদেশ সমূহ এই কথা লেখা থাকে কিভাবে? কেমনে থাকে? হ্যাঁ, উল্টা পাল্টা যা খুশি কইতেছে, আর সবাই টেবিল চাপড়াইতেছে। কোন কিসিমের বেকুব হইলে এই কাজ করে? এখানে আরো যুক্তি আছে। শিলং সালাউদ্দিন কইছে যে 7 এপ্রিল 73-এর পরে রাষ্ট্রপতির অর্ডার জারির ক্ষমতা শেষ। আর্টিকেল 152 অনুসারে একটা হচ্ছে ল, আরেকটা হচ্ছে এক্সিস্টিং লস। আইন এবং প্রচলিত আইন দুই জায়গাতেই আদেশ হচ্ছে বৈধ আইন। অন্যান্য প্রথা, রুলস সবকিছু বৈধ আইন, আদেশও আইন। কিন্তু এই আদেশ ছিল, কিন্তু আদেশ জারি করার ক্ষমতা 1973 সালের 7 এপ্রিলের পর রাষ্ট্রপতির আর রইল না। এখানে শিলং সালাউদ্দিন আবারও দারুণ একটা চালাকি করেছে। এরকম সিকনা চালাকি সে কিন্তু মাঝে মাঝে করে। কি সেই চালাকি? আসেন একটু বুঝে দেখি। রাষ্ট্রপতির 2 ধরনের ক্ষমতা আছে। 1 নম্বর আইন বানানোর ক্ষমতা, যেটা অধ্যাদেশ দিয়ে করে। 2 নম্বর সরকার চালানোর ক্ষমতা। তার মানে আইন বানানোর ক্ষমতা, সরকার চালানোর ক্ষমতা। 71 থেকে 73 পর্যন্ত বাংলাদেশে কোনো সংসদ ছিল না, তখন রাষ্ট্রপতি নিজেই আইন বানাতো। এগুলোকে বলা হয় প্রেসিডেন্টস অর্ডার। 73 সালে প্রথম সংসদ বসার পরে এই ক্ষমতা শেষ হয়ে যায়, কারণ এখন তো সংসদ আছে। আইন বানাবে সংসদ, রাষ্ট্রপতি না। কিন্তু সরকার চালানোর ক্ষমতা তো শেষ হয়নি। সংবিধান নিজেই বলছে বাংলাদেশের সকল নির্বাহী কাজ রাষ্ট্রপতির নামে হয়। রাষ্ট্রপতি প্রতিনিয়ত এক্সিকিউটিভ অর্ডার দেয়,
নোটিফিকেশন জারি করে, ডাইরেক্টিভ দেয়, এটা তার সাংবিধানিক ক্ষমতা। এইটা 1973 শেষ হয়নি, 2026-এও শেষ হয়নি। ওই ভালসুন রাষ্ট্রপতি হয়েছে তো হাসিনার পাস হইয়া, হাসিনারে কদম বসি কইরা, ও কি জানবে? সিলাম সালাউদ্দিন কি করছে? এই দুইটা ক্ষমতাকে ইচ্ছাকৃতভাবে গুলাই দিছে। ও বলতেছে 73-এর পর রাষ্ট্রপতির অর্ডার জারির ক্ষমতা শেষ। শুনে মনে হয় রাষ্ট্রপতি কোনো আদেশই দিতে পারে না, কিন্তু আসল কথা হলো আইন বানানোর বিশেষ ক্ষমতা শেষ হয়েছে, সরকার চালানোর ক্ষমতা শেষ হয়নি। কিন্তু আইন বানানোর সেই বিশেষ ক্ষমতা আবার ফিরে আসছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে অধ্যাদেশের মাধ্যমে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কি করছে? এটা নতুন কোনো আইন বানায়নি, এটা একটা এক্সিকিউটিভ ডাইরেক্টিভ, যেখানে বলা হয়েছে গণভোট কিভাবে হবে, ফলাফলের পর কি হবে, কনস্টিটিউশন রিফর্ম কাউন্সিল কিভাবে গঠিত হবে। এটা সরকার পরিচালনার অংশ, আইন প্রণয়ন না। এটা সহজ উদাহরণ দিই, ধরেন আপনার বাড়িতে বাবা আছে, বাবার দুইটা কাজ, পরিবারের নিয়ম বানানো আর পরিবার চালানো। এখন ছেলে বড় হয়ে গেলে বাবা হয়তো বলবে নিয়ম এখন থেকে সবাই মিলে বানাবো, কিন্তু তার মানে কি বাবা পরিবার চালানো বন্ধ করে দিছে? বাজার করবেন না, স্কুলে ভর্তির ফর্ম সাইন করবেন না? অবশ্যই করবেন। উইল বানাবেন না, সম্পত্তি লিখে দেবেন না, কারণ সেটা তার নির্বাহী দায়িত্ব। তো ঠিক তেমনি 1973-এর পর রাষ্ট্রপতি আর একা আইন বানাইতে পারে না, সেটা সত্য, কিন্তু রাষ্ট্রপতি সরকারের প্রধান নির্বাহী হিসেবে আদেশ জারি করতে পারে, সেটাও সত্য। শিলং সালাউদ্দিন প্রথম সত্যটা বলে দ্বিতীয় সত্যটা লুকাইতেছে। সবচেয়ে বড় কথা, এই একই রাষ্ট্রপতি এই একই সময় 133টা অধ্যাদেশ জারি করছে, সেগুলোর 98টা বিএনপি সরকার আইনে পরিণত করছে। তার মানে বিএনপি মানছে যে রাষ্ট্রপতির ক্ষমতা ছিল, কিন্তু একই রাষ্ট্রপতি যখন ইমপ্লিমেন্টেশন অর্ডার জারি করে তখন বলে তার ক্ষমতা ছিল না। কি চমৎকার! একই মানুষের ক্ষমতা 98 বার আছে আর একবার নাই। এটা কোনো আইনি যুক্তি? এটা হচ্ছে রাজনৈতিক সুবিধাবাদ, এটা হচ্ছে চালাকি, এটা হচ্ছে জনগণের সাথে চালাকি, এটা নির্লজ্জ প্রতারণা। কইছে জুলাই সনদ বাস্তবায়নের যে রাষ্ট্রপতি অর্ডার, সেটা পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ ওটা নাকি বুঝতে পারতেছে না শিলং সালাউদ্দিন। সাহেব কাছে আসেন, কাছে আসেন, কয়া দিতেছি। কেমনে দেখবেন? আগে কাছে আসেন না, কাছে আসেন না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থাক 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 থাক, মুরব্বী মানুষ বেদবি হয়ে যাবে। আচ্ছা যুক্তি দিয়ে বুঝাই দিতেছি। সালাউদ্দিন সাহেব কইছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা অধ্যাদেশও না, আইনও না, তাই এটার কোনো আইনি মর্যাদা নাই। এটা শুনতে যুক্তিসঙ্গত মনে হয়, কিন্তু এখানে একটা বড় চালাকি আছে। সালাউদ্দিন এমন ভাবে বলতেছে যেন পৃথিবীতে শুধু 3টা জিনিস আছে, হয় আইন, নয় অধ্যাদেশ, নয়তো শূন্য, মাঝখানে আর কিছু নাই। এই 3টার কোনোটা যেটা না, সেটা আবর্জনা। এটা সত্য না। একটা দেশ চালাইতে শুধু আইন আর অধ্যাদেশ দিয়ে হয় না। প্রত্যেকদিন সরকার চালাইতে রাষ্ট্রপতি এক্সিকিউটিভ অর্ডার দেয়, নোটিফিকেশন জারি করে, গেজেট নোটিফিকেশন প্রকাশ করে, ডাইরেক্টিভ দেয়, রুল বানায়। এর কোনোটাই আইন না, অধ্যাদেশও না, কিন্তু সবগুলোরই আইনি মর্যাদা আছে। কেউ বলে না যে এটা তো এক না, তাই মানবো না। এমনকি রাষ্ট্রপতির আনুষ্ঠানিক ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশও একটা এক্সিকিউটিভ ডাইরেক্টিভ হিসেবে কাজ করতে পারে। সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সকল নির্বাহী কাজ রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়। রাষ্ট্রপতি যখন অনানুষ্ঠানিকভাবে কোনো বিষয়ে তার ইচ্ছা বা অভিপ্রায় ব্যক্ত করে, সেটা একটা সাধারণ মানুষের ইচ্ছা না, এটা রাষ্ট্রপ্রধানের সাংবিধানিক অবস্থান থেকে আসা নির্দেশনা। আপনারাই তো চুপপুর সাংবিধানিক অবস্থান নিয়ে হইচই বাঁধাইছেন, এখন মানতে চান না কেন? এটা ব্রিটিশ সাংবিধানিক ঐতিহ্যে এটাকে বলা হয় রয়্যাল প্লেজার, at his or her majesty's pleasure, রাজার ইচ্ছাই নির্দেশ। বাংলাদেশের সংবিধানে একই কাঠামোতে তৈরি। রাষ্ট্রপতির আনুষ্ঠানিক অভিপ্রায় এক্সিকিউটিভ অ্যাকশনের ভিত্তি। ইন্ডিয়ান সংবিধানেও ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট এই ধারণাটা সরাসরি আছে, এবং ভারতীয় এবং বাংলাদেশি সাংবিধানিক ঐতিহ্য একই উৎস থেকে আসা। সেজন্যই তো এই সংবিধান এত পছন্দ। এই সংবিধানই মানেন, আমরাই মানাই দিচ্ছি, আমরা বুঝে দিচ্ছি, ওর মধ্যেই আছে সমস্ত হিসাব কিতাব। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? রাষ্ট্রপতি শুধু যদি মুখে বলে যে আমি এটা চাই, সেটাও যদি আনুষ্ঠানিক প্রেক্ষাপটে হয়, তাহলে সেটা একটা ডাইরেক্টিভ। আর যদি জুলাই সনদ বাস্তবায়ন মুখে বলা না, এটা লিখিত, গেজেটে প্রকাশিত, আনুষ্ঠানিকভাবে জারিকৃত একটা ইনস্ট্রুমেন্ট, তাইলে রাষ্ট্রপতির ইচ্ছা প্রকাশী ডাইরেক্টিভ হইতে পারে। তাইলে তার আনুষ্ঠানিকভাবে জারি করা লিখিত আদেশ কেন ডাইরেক্টিভ হবে না? এটা সহজ উদাহরণ দিই। ধরেন আপনি একটা অফিসে কাজ করেন, বস 3 ধরনের কাজ করতে পারে। চাকরির নিয়োগপত্র দিতে পারে, অফিসে পলিসি বানাইতে পারে, আর দৈনন্দিন নির্দেশনা দিতে পারে। এমনকি বস যদি মিটিং এ বলে আমি চাই পরের কোয়ার্টারে এই প্রজেক্ট শেষ হোক, সেটাও একটা ডাইরেক্টিভ। কেউ বলে না বস এটা তো লিখিত পলিসি দেন নেই, তাই মানবো না। বসের আনুষ্ঠানিক ইচ্ছা প্রকাশই যথেষ্ট। এখন বসের ইচ্ছা প্রকাশ করলেই যদি সেটা ডাইরেক্টিভ হয়, তাহলে বসের একটা আনুষ্ঠানিক মেমো সহ লিখে সই করে সবাইকে পাঠায় যদি বলে এটা এই কাজ এইভাবে হবে, তাহলে সেটা তো আরো শক্তিশালী ডাইরেক্টিভ। কেউ কি বলবে এটা তো নিয়োগপত্র না, পলিসিও না, তাই মানবো না? অবশ্যই না, কারণ বসের কাছ থেকে আসছে, বসের অথরিটি আছে এবং তার দায়িত্বের মধ্যেই পড়ে। এটা নাম কি সেটা গুরুত্বপূর্ণ না, কার কাছ থেকে আসছে এবং তার ক্ষমতা আছে কিনা ওইটা সাইন করার, সেটা গুরুত্বপূর্ণ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা ঠিক এই জায়গায় পড়ে। এটা অ্যাক্ট না, কারণ সংসদ তখন ছিল না। এটা অর্ডিন্যান্স না, এটাকে সেই ফরম্যাটে জারি করা হয়নি। এটা একটা এক্সিকিউটিভ ইনস্ট্রুমেন্ট, রাষ্ট্রপতি তার নির্বাহী ক্ষমতায় সরকারের পরামর্শে রাষ্ট্র পরিচালনার অংশ হিসেবে জারি করছে।
রাষ্ট্রপতির ইচ্ছা প্রকাশে যখন ডাইরেক্টিভ, তখন তার আনুষ্ঠানিকভাবে জারি করা গেজেটে প্রকাশিত লিখিত আদেশ, এটা তো অনেক বেশি শক্তিশালী ইনস্ট্রুমেন্ট। সালাউদ্দিন যখন বলে এটা অধ্যাদেশও না আইনও না, তখন আসলে বলতেছে রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা বলে কিছু নাই, রাষ্ট্রপতির ইচ্ছা অভিপ্রায় নির্দেশনা কোনটির মূল্য নাই যদি না সেটা আইন বা অধ্যাদেশ নামে আসে। এটা সংবিধানের এক্সিকিউটিভ পাওয়ার ফ্রেমওয়ার্ককে অস্বীকার করে। সবচেয়ে মজার কথা, এই একই রাষ্ট্রপতি একই সময় নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনার নির্দেশ দিচ্ছেন। সেটা কি অ্যাক্ট ছিল না অর্ডিন্যান্স ছিল? সেটা তো এক্সিকিউটিভ ডাইরেক্টিভ ছিল, কিন্তু সেই ডাইরেক্টিভ মেনে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে সালাউদ্দিন সাহেব সংসদ সদস্য হয়েছে। রাষ্ট্রপতির ইচ্ছায় নির্বাচন হলে সমস্যা নাই, কিন্তু রাষ্ট্রপতির আনুষ্ঠানিক আদেশে গণভোটের ব্যবস্থা হলে সেটা হঠাৎ শূন্য হয়ে যায়। একই ক্ষমতা, একই রাষ্ট্রপতি, একই সময়কাল, কিন্তু একটা মানবেন আর একটা মানবেন না, এটা কোনো আইনি যুক্তি না। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিও ফুটেজ। পিনাকি ভট্টাচার্য এখানে বিএনপিকে উদ্দেশ্য করে নানান রকমের তথ্য দিয়েছেন, আলোচনা করেছেন, সমালোচনা করেছেন, বিএনপিকে ভালো দিক নির্দেশনা দিয়েছেন। পিনাকি ভট্টাচার্য চায় তাকেও মন্ত্রী বানিয়ে বিএনপির ভিতরে রাখুক কিংবা জামাতের ভিতরে রাখুক, কিন্তু জামায়াত ইসলামতে ঢুকতে গেলে তো পিনাকিকে মুসলিম হতে হবে, সেইটি আমরা আগে জানতাম। কিন্তু এইবার নির্বাচনে আমরা দেখেছি একজন হিন্দু প্রার্থীকেও জামায়াত মনোনয়ন দিয়েছে। তো পিনাকি ভট্টাচার্য এখন হিন্দু হয়েও জামাতের মন্ত্রিসভায় অবশ্যই ঢুকতে পারবেন। আশা করি পরেরবার যদি জামাত কোনোদিন ক্ষমতায় আসে, পিনাকি ভট্টাচার্যকে মন্ত্রী হিসেবে গ্রহণ করবেন জামায়াত ইসলাম। আপনাদের কাছে কি মনে হয়, জামায়াত ইসলাম কি এই কাজটি করবেন? এবং পিনাকি ভট্টাচার্যকে বর্তমানে বাংলাদেশের ভিতর অন্যতম বুদ্ধিজীবী হিসেবে ধরা হয়, কারণ প্রিয় দর্শক, তিনি যেইভাবে গোপন থেকে গোপন তথ্য তুলে আনে, বড় বড় নেতাদের প্যান্ট খুলে দেন, এমন অবস্থা কিন্তু সবাই করতে পারেন না। তো পিনাকি ভট্টাচার্যের ভিডিও ফুটেজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা পিনাকি ভট্টাচার্যের ভিডিও এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।